আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে রিঅ্যাকশন মেকানিজম নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে আমরা রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট নিয়ে আলোচনা করেছি। দেখো, কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ বা রিঅ্যাক্ট্যান্ট থেকে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট পাওয়া যায়। তাহলে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট পাওয়া যায়। রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ, প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। এবারে এই রিঅ্যাক্ট্যান্টসের মধ্যে একটা মূল জৈব যৌগ থাকে যেটাকে বলা হয় সাবস্ট্রেট। সাবস্ট্রেটের সঙ্গে রিএজেন্টের বিক্রিয়া ঘটানো হয়, রিএজেন্ট বা বিকারক। সাবস্ট্রেটের সঙ্গে বিকারকের বিক্রিয়া ঘটানোর ফলে তৈরি হয় বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট। তাহলে রিঅ্যাক্ট্যান্টের মধ্যে আমরা লিখব সাবস্ট্রেট, যেটা মূল জৈব যৌগ, তার সাথে রিএজেন্ট বা বিকারকের বিক্রিয়া হয়, সেখান থেকে তৈরি হয় প্রোডাক্ট। অনেক রিঅ্যাকশনের ক্ষেত্রে সাইড প্রোডাক্ট হিসেবে আরো কিছু উপজাত পদার্থ পাওয়া যায়। এবার দেখো, এই যে সাবস্ট্রেট আর রিএজেন্টের বিক্রিয়ার ফলে প্রোডাক্টটা পাওয়া যাবে, এই রিঅ্যাকশনটা সিঙ্গেল স্টেপেও হতে পারে, আবার অনেকগুলো স্টেপের মাধ্যমেও হতে পারে। এরকমও হতে পারে যে সাবস্ট্রেট আর রিএজেন্ট বিক্রিয়ার ফলে একটা ট্রানজিশন স্টেট তৈরি হলো, ট্রানজিশন স্টেট তৈরি হওয়ার মাধ্যমে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। আবার এরকমও হতে পারে যে একাধিক ধাপে বিক্রিয়াটা যখন সম্পন্ন হচ্ছে তখন মাঝে কিছু অন্তর্বর্তী পদার্থ পাওয়া যাচ্ছে, যেগুলোকে বলা হয় ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট, তারপর সেখান থেকে পাওয়া যাচ্ছে প্রোডাক্ট। এই ইন্টারমিডিয়েটের মধ্যে অনেক ধরনের ইন্টারমিডিয়েট ফর্ম হতে পারে, যেমন কার্বোক্যাটায়ন ফর্ম হতে পারে, কার্ব অ্যানায়ন ফর্ম হতে পারে, মুক্তমূলক ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হতে পারে, আরো বিভিন্ন রকমের ইন্টারমিডিয়েট যেমন কার্বিন, বেনজাইন, এই ধরনের ইন্টারমিডিয়েট ফর্ম হতে পারে। এই ইন্টারমিডিয়েট নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, তোমরা ওই ভিডিওটা একবার দেখে নিও। এবার দেখো, আরো কিছু আলোচনা আগের ক্লাসে হয়েছিল যে সমযোজী বন্ধনের বিভাজন কিভাবে ঘটতে পারে। অর্থাৎ কোনো জৈব যৌগের অণুতে যে সমযোজী বন্ধন থাকে সেটা দুভাবে ব্রেক হতে পারে, একটা হোমোলিসিস আর একটা হেটেরোলিসিস। হোমোলাইটিক ক্লিভেজ বা হোমোলিসিস, সেখানে আমরা কি দেখেছি, এ আর বি এই দুটো পরমাণুর মধ্যে সমযোজী এক বন্ধন রয়েছে, বন্ডটা ব্রেক করছে। হোমোলাইটিক ক্লিভেজের ক্ষেত্রে বন্ডের ইলেকট্রন জোড় এই বন্ধনে আবদ্ধ দুটো পরমাণুর মধ্যে সমভাবে বণ্টিত হয় এবং তার ফলে এই হোমোলাইটিক ক্লিভেজের ফলে এ ডট প্লাস বি ডট অর্থাৎ ফ্রি র্যাডিক্যালস, মুক্ত মূলক তৈরি হয়। এটা হচ্ছে হোমোলিসিস বা হোমোলাইটিক ক্লিভেজ। আরেকটা আমরা দেখেছিলাম হেটেরোলিসিস। সেখানে আমরা কি দেখছিলাম, এ আর বি দুটো পরমাণুর মধ্যে সমযোজী এক বন্ধন রয়েছে, এখানেও বন্ডটা ব্রেক করছে, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে বন্ধনে আবদ্ধ দুটো পরমাণুর মধ্যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, বন্ধনের ইলেকট্রন জোড় তার সঙ্গে যুক্ত হয়। যদি ধরে নেওয়া হয় ইলেকট্রোনেগেটিভিটি বি এর তুলনায় বেশি, তাহলে হেটেরোলাইটিক ক্লিভেজের ফলে এ প্লাস প্লাস বি মাইনাস তৈরি হয়। আবার একইভাবে যদি এ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে আমরা এ মাইনাস প্লাস বি প্লাস পাবো। এগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে যতটুকু ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার সেটাই বলছি। ডিটেইলসের জন্য তোমরা লাস্ট ভিডিওটা অবশ্যই দেখে নিও। এবার দেখো, তাহলে আমরা কি দেখছি, হোমোলিসিস বা হোমোলাইটিক ক্লিভেজ, এখান থেকে ফ্রি র্যাডিক্যালস পাওয়া যাচ্ছে। তাহলে এই হোমোলাইটিক ক্লিভেজ যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার সময়, মানে অর্গানিক রিঅ্যাকশনস হওয়ার সময় যেখানে আমরা দেখব হোমোলাইটিক ক্লিভেজ হচ্ছে, সেখানে মুক্তমূলক গঠিত হবে এবং মুক্তমূলক গঠিত হওয়ার মাধ্যমে যে রিঅ্যাকশনটা হবে তার ক্রিয়া কৌশল বা মেকানিজমটাকে আমরা বলবো যে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। আর হেটেরোলাইসিস, এটা হচ্ছে হেটেরোলাইসিস। হেটেরোলাইসিসের ক্ষেত্রে আমরা দেখব হেটেরোলাইটিক ক্লিভেজ হচ্ছে এবং এর ফলে আয়ন তৈরি হচ্ছে। এভাবে যদি কার্বনের মাথায় পজিটিভ চার্জ আসে তাহলে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ এসে কার্ব অ্যানায়ন ফর্মেশন
ফর্মেশন হয়, এরকম বিভিন্ন ধরনের ইন্টারমিডিয়েট ফর্ম হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে রিঅ্যাকশনটা হওয়ার সময় যে ইন্টারমিডিয়েট গুলো ফর্ম হচ্ছে তারা হচ্ছে আয়নিক, অর্থাৎ আয়নিক মেকানিজমের মাধ্যমে বিক্রিয়াটা সংঘটিত হয়। তাহলে একটা ফ্রি রেডিকাল মেকানিজম হতে পারে, আর একটা আয়নিক বা পোলার মেকানিজম হতে পারে। তাহলে এইভাবে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে পারে, যেখানে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট পাওয়া যায়। এবার দেখো, এই যে রিএজেন্টের কথা আমরা বললাম, বিকারক, যার সাথে সাবস্ট্রেটের বিক্রিয়া ঘটছে এবং সেটা ট্রানজিশন স্টেটের মাধ্যমে হোক বা ইন্টারমিডিয়েট ফর্মেশনের মাধ্যমে হোক প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, সেখানে বিকারক বিভিন্ন ধরনের হতে পারে। ইলেকট্রোফাইল হতে পারে, নিউক্লিওফাইল হতে পারে। দেখো, এগুলো আমরা একটু আলোচনা করে নিই। ইলেকট্রোফাইল মানে হচ্ছে, আমি এটাকে ই প্লাস এভাবে দেখাচ্ছি, ই মাথায় পজিটিভ চার্জ, যদিও প্রসম ইলেকট্রোফাইলও হতে পারে। একইভাবে নিউক্লিওফাইল, এটাকে NU মাইনাস এভাবে দেখাচ্ছি, এক্ষেত্রেও নেগেটিভ চার্জযুক্ত নিউক্লিওফাইলও হতে পারে, আবার প্রসম নিউক্লিওফাইলও হতে পারে। এবার দেখো, ইলেকট্রোফাইল বলতে কি বোঝায়? ইলেকট্রন লাভিং, ইলেকট্রনের প্রতি যার অ্যাট্রাকশন আছে। তোমরা ভালো করে ভাবলেই বুঝতে পারবে যে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন কার থাকে? যার কাছে পজিটিভ চার্জ আছে সে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে। তার মানে ইলেকট্রোফাইল মানে তার কাছে পজিটিভ চার্জ রয়েছে এবং সে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে চায়। ইলেকট্রোফাইল মানে তাহলে আমরা কি পাচ্ছি? ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং, ইলেকট্রনের প্রতি যার অ্যাট্রাকশন রয়েছে, যে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে চায়। তার মানে সে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে বলেই সে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে চাইবে। তার মানে নেক্সট আমরা কি পয়েন্ট পাচ্ছি? ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা ইলেকট্রন ঘাটতি সম্পন্ন। ইলেকট্রোফাইল মানে যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রনের ঘাটতি রয়েছে, ইলেকট্রন পেয়ার গ্রহণ করতে চায়, অর্থাৎ ইলেকট্রন লাভিং। এবার বিভিন্ন ধরনের ইলেকট্রোফাইল হতে পারে, যেমন আমি বললাম পজিটিভ চার্জযুক্ত ইলেকট্রোফাইল হতে পারে, প্রসম ইলেকট্রোফাইল হতে পারে। যেমন কয়েকটা উদাহরণ দেখো, H3O+, পজিটিভ চার্জ রয়েছে, এটা একটা ইলেকট্রোফাইল। H+ ইলেকট্রোফাইল, Cl+ ইলেকট্রোফাইল, NO2+ ইলেকট্রোফাইল, এগুলো পজিটিভ চার্জযুক্ত ইলেকট্রোফাইল। এছাড়া নিউট্রাল বা প্রসম ইলেকট্রোফাইল হতে পারে, যেমন BF3, AlCl3, FeCl3, এগুলো হচ্ছে প্রসম ইলেকট্রোফাইল। আর ইলেকট্রোফাইলগুলো যেহেতু ইলেকট্রন পেয়ার, ইলেকট্রন জোড় অ্যাকসেপ্ট করে, সেজন্য এদেরকে লুইস অ্যাসিড হিসেবে গণ্য করা হয়। কারণ অ্যাকর্ডিং টু লুইস কনসেপ্ট, যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে তারা লুইস অ্যাসিড, আর যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করে তারা লুইস বেস। যেহেতু ইলেকট্রোফাইলগুলো ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে, সেজন্য এদেরকে লুইস অ্যাসিড হিসেবে গণ্য করা হয়। তাহলে আমরা ইলেকট্রোফাইল নিয়ে জানলাম। এবার নিউক্লিওফাইলে আসা যাক। নিউক্লিওফাইল তার মানে কি? নিউক্লিয়াস লাভিং, নিউক্লিয়াসের প্রতি যার অ্যাট্রাকশন আছে। নিউক্লিয়াস কি চার্জ আছে? নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আছে, তাহলে নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন কার থাকবে? যার কাছে নেগেটিভ চার্জ আছে। সুতরাং নিউক্লিওফাইলে নেগেটিভ চার্জ রয়েছে, নেগেটিভ চার্জযুক্ত নিউক্লিওফাইল হতে পারে, আবার প্রসম নিউক্লিওফাইলও হতে পারে। কিন্তু নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন রিচ, যে ইলেকট্রন সমৃদ্ধ। তাহলে আমরা এখানে কয়েকটা পয়েন্ট দেখব। নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিয়াস লাভিং, নিউক্লিয়াসের প্রতি যার অ্যাট্রাকশন রয়েছে, তার মানে তার কাছে নেগেটিভ চার্জ রয়েছে, অর্থাৎ নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন রিচ বা বলতে পারো ইলেকট্রন সমৃদ্ধ। আর এখানেও আমরা দেখব যে নেগেটিভ চার্জযুক্ত নিউক্লিওফাইলও হতে পারে, আবার প্রসম নিউক্লিওফাইলও হতে পারে। কয়েকটা উদাহরণ দেখো, যেমন OH-, তারপর Br-, I-, RO-, এগুলো হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত নিউক্লিওফাইল। প্রসম নিউক্লিওফাইলের মধ্যে H2O, দেখো অক্সিজেনের লোন পেয়ার রয়েছে, ROH
অ্যালকোহল, NH3 অ্যামোনিয়া। তাহলে দেখো এখানে আমরা দেখলাম এগুলো হচ্ছে প্রসম নিউক্লিওফাইল, এগুলো হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত নিউক্লিওফাইল। আর একটু আগেই বলেছি অ্যাকর্ডিং টু লুইস কনসেপ্ট যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করে তাদেরকে লুইস বেস বলা হয়। যেহেতু নিউক্লিওফাইলগুলো ইলেকট্রন পেয়ার ডোনেট করে সেজন্য এদেরকে লুইস বেস হিসেবে গণ্য করা হয়। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম যে ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি রয়েছে যার কাছে, যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট অর্থাৎ এরা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে। আর নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াস লাভিং, অর্থাৎ এরা ইলেকট্রন রিচ বা ইলেকট্রন সমৃদ্ধ, এরা ইলেকট্রন পেয়ার ডোনেট করে। এবারে রিঅ্যাকশন মেকানিজমে যাবার আগে আমরা সলভেন্ট নিয়ে একটু আলোচনা করব। সলভেন্ট বা দ্রাবক। দেখো রিঅ্যাকশনের ক্ষেত্রে সলভেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক রিঅ্যাকশনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সলভেন্ট থাকে যেই সলভেন্টগুলোতে ওই রিঅ্যাকশনগুলো খুব ভালো হয়। আবার সলভেন্ট চেঞ্জ করলে রিঅ্যাকশনের মেকানিজম বা পাথওয়ে চেঞ্জ হয়ে যায়। সুতরাং কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সলভেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সলভেন্ট বা দ্রাবক দু ধরনের হতে পারে, পোলার সলভেন্ট বা ধ্রুবীয় দ্রাবক, নন পোলার সলভেন্ট বা অধ্রুবীয় দ্রাবক। দেখো নামটা শুনে বুঝতে পারছো পোলার সলভেন্ট, নন পোলার সলভেন্ট মানে পোলার সলভেন্ট হচ্ছে যেখানে পোলারিটি রয়েছে, নেগেটিভ পোল পজিটিভ পোল এই ধরনের পোলারিটি রয়েছে, সেগুলো হচ্ছে পোলার সলভেন্ট বা ধ্রুবীয় দ্রাবক। আর যে সমস্ত দ্রাবকে কোনো পোলারিটি থাকে না সেগুলো হচ্ছে নন পোলার সলভেন্ট বা অধ্রুবীয় দ্রাবক। নন পোলার সলভেন্টের উদাহরণ যেমন বেনজিন, এনহেক্সেন, এগুলো হচ্ছে নন পোলার সলভেন্ট, এখানে কোনো পোলারিটি নেই। এবার পোলার সলভেন্ট দু ধরনের হতে পারে, পোলার প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট, সংক্ষেপে লিখছি পিপি, পোলার প্রোটিক সলভেন্ট। আরেকটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, সংক্ষেপে লিখছি পিএ। দেখো উভয় ক্ষেত্রে কিন্তু পোলারিটি থাকবে, পোলার প্রোটিক সলভেন্ট সেখানেও পোলারিটি থাকবে, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট সেখানেও পোলারিটি থাকবে। পোলার প্রোটিক সলভেন্টের উদাহরণ যেমন H2O, ROH, অ্যালকোহল, মিথানল, ইথানল, জল, এগুলো হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, এখানে পোলারিটি রয়েছে। যেমন দেখো H2O, এটা হচ্ছে H2। তাহলে পোলার প্রোটিক সলভেন্টের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর বন্ধন থাকে এবং এরা H+ দিতে পারে, এগুলোকে বলা হয় পোলার প্রোটিক সলভেন্ট। যেমন জল, অ্যালকোহল, মিথানল, ইথানল, এগুলো হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট যেখানে পোলারিটি রয়েছে এবং হাইড্রোজেন পরমাণু তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু যেমন অক্সিজেন, নাইট্রোজেন এদের সঙ্গে যুক্ত থাকে এবং এরা H+ জেনারেট করতে পারে। আর পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট যেমন উদাহরণ দেখো অ্যাসিটোন, এটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, এখানেও পোলারিটি রয়েছে। কিরকম ভাবে? কার্বন আর অক্সিজেন এদের মধ্যে দ্বিবন্ধন রয়েছে, অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল, সুতরাং অক্সিজেনের মাথায় ডেল মাইনাস, কার্বনের মাথায় ডেল প্লাস চার্জ থাকবে, অর্থাৎ এখানেও পোলারিটি রয়েছে। কিন্তু হাইড্রোজেন পরমাণুর সঙ্গে কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু যেমন অক্সিজেন, নাইট্রোজেন এর কোনো বন্ধন নেই এবং এরা H+ জেনারেট করতে পারে না, তাহলে এদের বলা হয় পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। যেমন আরো কিছু উদাহরণ দেখো, এটা অ্যাসিটোন দেখলাম, এছাড়া DMSO, এটা হচ্ছে DMSO, ডাইমিথাইল সালফক্সাইড, ডাইমিথাইল ফরমামাইড, এটা ডাইমিথাইল ফরমামাইড, DMF বলা হয় সংক্ষেপে। এগুলো সব হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট যেখানে পোলারিটি রয়েছে কিন্তু হাইড্রোজেন পরমাণুর সঙ্গে কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু যেমন অক্সিজেন, নাইট্রোজেন এদের বন্ধন নেই এবং এরা H+ জেনারেট করতে পারে না, এদেরকে বলা হয় পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। আর জল, মিথানল, ইথানল এগুলো
এদের বলা হয় পোলার প্রোটিক সলভেন্ট। তাহলে আমরা সলভেন্ট নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা বিভিন্ন রকম জৈব বিক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নেব যে আমরা কোন কোন অর্গানিক রিঅ্যাকশনস নিয়ে আলোচনা করব। দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নেক্সট দেখো জুতো বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন, তিন নম্বর এলিমিনেশন রিঅ্যাকশন বা অপনয়ন বিক্রিয়া, আর 4 নম্বর পুনর্বিন্যাস বিক্রিয়া বা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। এই 4 ধরনের বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, জুতো বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন, অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন এবং পুনর্বিন্যাস বিক্রিয়া বা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। আজকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটা স্টার্ট করব। প্রতিস্থাপন বিক্রিয়াও বিভিন্ন ধরনের হতে পারে। আমরা যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। 2 নম্বর দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। 3 নম্বর মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবার আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। এবার দেখো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলতে কি বোঝায়। দেখো, আজকেই আমরা আলোচনা করেছি নিউক্লিওফাইল বলতে কি বোঝায়। নিউক্লিওফাইল হিসেবে বিকারক থাকতে পারে, সেই বিকারকের সঙ্গে সাবস্ট্রেটের বিক্রিয়ার মাধ্যমে প্রোডাক্ট তৈরি হয়। তাহলে যে সমস্ত প্রতিস্থাপন বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক অ্যাটাকিং রিয়েজেন্ট হিসেবে নিউক্লিওফাইল থাকে তাদের বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে এখানে অ্যাটাকিং রিয়েজেন্ট হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে দেখো, অ্যাটাকিং রিয়েজেন্ট বা আক্রমণকারী বিকারক নিউক্লিওফাইল। এখানে আমরা 2 ধরনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব, SN1 এবং SN2 রিঅ্যাকশন। এবার আমরা SN1 রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। দেখো, SN1 এখানে S মানে হচ্ছে সাবস্টিটিউশন অর্থাৎ প্রতিস্থাপন, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। N মানে হচ্ছে নিউক্লিওফিলিক অর্থাৎ এটা একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর 1 মানে হচ্ছে ইউনিমলিকিউলার অর্থাৎ এই বিক্রিয়ার আণবিকতা বা মলিকিউলারিটি হচ্ছে 1। তাহলে সবটা মিলিয়ে আমরা কি পেলাম? ইউনিমলিকিউলার, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে সবটা মিলিয়ে আমরা কি পেলাম? S মানে সাবস্টিটিউশন অর্থাৎ এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, N মানে নিউক্লিওফিলিক অর্থাৎ এটা একটা SN মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আর 1 মানে হচ্ছে ইউনিমলিকিউলার অর্থাৎ এই বিক্রিয়ার মলিকিউলারিটি বা আণবিকতা 1 অর্থাৎ টোটালটা হচ্ছে ইউনিমলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন
সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, অর্থাৎ এই রিঅ্যাকশনের অর্ডারও 1। এটা একটা প্রথম ক্রমের বিক্রিয়া এবং এর মলিকিউলারিটি বা আণবিকতাও 1, সেজন্য এটাকে লেখা হয় SN1 রিঅ্যাকশন। এবার দেখো SN1 রিঅ্যাকশন কিভাবে সংঘটিত হয়। SN1 বিক্রিয়া দুটো ধাপে সংঘটিত হয়। একটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখো RBr অ্যালকিল ব্রোমাইড প্লাস KOH বিক্রিয়ার ফলে ROH প্লাস KBr। এখানে আমরা কি দেখছি যে ব্রোমিন অ্যাটমটা প্রতিস্থাপিত হয়েছে OH গ্রুপ দ্বারা। দেখো ব্রোমিনটা বেরিয়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ কাকে বলে? কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যে অ্যাটম বা গ্রুপ বেরিয়ে যায়, লিভ করে, সেটাকে বলা হয় লিভিং গ্রুপ। তাহলে এই বিক্রিয়ায় ব্রোমিনটা বেরিয়ে গেছে। কিভাবে বেরিয়েছে? ব্রোমাইড আয়ন হিসেবে Br মাইনাস হিসেবে বেরিয়ে গেছে, এটা লিভিং গ্রুপ। তারপরে সেই জায়গায় OH মাইনাস এখানে নিউক্লিওফাইল OH মাইনাস অ্যাটাক করেছে এবং তার ফলে ROH অ্যালকোহল পাওয়া গেছে। এবার এটার আমরা মেকানিজম দেখব, SN1 রিঅ্যাকশন মেকানিজম। দেখো এখানে SN1 রিঅ্যাকশন দুটো স্টেপে সংঘটিত হয়। স্টেপ 1 এ কি হচ্ছে? লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, মাইনাস Br মাইনাস লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, ব্রোমাইড আয়ন Br মাইনাস হিসেবে লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে। এই স্টেপটা স্লো স্টেপ এবং স্লো স্টেপটাই হচ্ছে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ বা রেট ডিটারমিনিং স্টেপ। কারণ কোনো বিক্রিয়া যখন একাধিক ধাপে সংঘটিত হয় তখন যে ধাপটা সবথেকে ধীর গতিতে হয়, মানে ধীর গতিসম্পন্ন ধাপ বা স্লো স্টেপ যেটা হয়, সেই ধাপটার উপর বিক্রিয়ার হার নির্ভর করে। সেজন্য এই স্টেপটা স্লো স্টেপ, অর্থাৎ এই স্টেপটাই হচ্ছে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ বা রেট ডিটারমিনিং স্টেপ। এবার ব্রোমাইড আয়নটা বেরিয়ে যাওয়ার পরে R+ তৈরি হলো। এখানে R একটা অ্যালকিল গ্রুপ, সেই অ্যালকিল গ্রুপটা মিথাইল গ্রুপ হতে পারে, ইথাইল গ্রুপ হতে পারে, আইসোপ্রোপাইল গ্রুপ হতে পারে, টারশিয়ারি বিউটাইল গ্রুপ হতে পারে। এবার তাহলে সেই অনুযায়ী R+ তৈরি হচ্ছে, তার মানে এটা একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। যদি R এর জায়গায় CH3 থাকে তাহলে ব্রোমিনটা বেরিয়ে যাওয়ার পরে CH3+ তৈরি হবে। যদি এখানে C2H5 থাকে তাহলে C2H5+ তৈরি হবে, অর্থাৎ এখানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তাহলে এটা একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে। অ্যালকিল ব্রোমাইড আমরা নিয়েছি, অ্যালকিল গ্রুপ মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, আইসোপ্রোপাইল হতে পারে, টারশিয়ারি বিউটাইল গ্রুপ হতে পারে। সেখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। লিভিং গ্রুপ তাদেরকেই বলে যারা বিক্রিয়া থেকে লিভ করছে, বেরিয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় লিভিং গ্রুপ। এখানে ব্রোমিন হচ্ছে লিভিং গ্রুপ, Br মাইনাস হিসেবে ব্রোমাইড আয়ন হিসেবে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, R+ তৈরি হচ্ছে। অ্যালকিল গ্রুপ যেরকম হবে সেই অনুযায়ী একটা কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে। তাহলে SN1 বিক্রিয়ার প্রথম ধাপে কি ঘটছে? কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে এবং এই ধাপটা সবথেকে ধীর গতিসম্পন্ন ধাপ, এটাই স্লো স্টেপ এবং ধীর গতিসম্পন্ন ধাপটাই হচ্ছে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, অর্থাৎ এই স্লো স্টেপ এটাই হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। এবার দেখো স্টেপ 2। প্রথম ধাপে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে R+, এখানে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে। নিউক্লিওফাইল এখানে কোনটা? দেখো এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে KOH দেওয়া হয়েছে, তাহলে এখানে K+OH-, অর্থাৎ এখানে OH- হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে OH- এই নিউক্লিওফাইলটা এসে এই কার্বোক্যাটায়নের কার্বনকে অ্যাটাক করবে এবং এখান থেকে ROH অ্যালকোহল পাওয়া যাবে। তাহলে আমরা কি দেখলাম? অ্যালকিল ব্রোমাইড থেকে SN1 রিঅ্যাকশন মেকানিজমের মাধ্যমে অ্যালকোহল তৈরি হচ্ছে। এখানে ব্রোমিন অ্যাটমটা প্রতিস্থাপিত হচ্ছে OH গ্রুপ দ্বারা। ব্রোমিন Br- হিসেবে ব্রোমাইড আয়ন হিসেবে লিভিং গ্রুপ বেরিয়ে গেছে এবং সেই জায়গাতে এসেছে OH গ্রুপ। প্রথম স্টেপটা দেখছি স্লো স্টেপ, আর এই যে দ্বিতীয় স্টেপ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে স্লো স্টেপটাই রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে দেখো এই যে বিক্রিয়া যেটা দুটো ধাপে সম্পন্ন হচ্ছে
সেই বিক্রিয়ার হার নির্ভর করছে শুধুমাত্র এই সাবস্ট্রেট বা অ্যালকিল ব্রোমাইডের গাঢ়ত্বের উপরে। কারণ এই স্টেপটা স্লো স্টেপ, যেখানে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে এবং কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে, সেজন্য শুধুমাত্র সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপরে এই বিক্রিয়ার হার নির্ভর করে। তাহলে আমরা লিখব যে বিক্রিয়ার হার সমান K × R dr, অর্থাৎ শুধুমাত্র সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপরে SN1 বিক্রিয়ার হার নির্ভর করে। আর যেহেতু শুধু একটা পদার্থের উপরে এই বিক্রিয়াটার হার নির্ভর করে, সেই জন্য এই বিক্রিয়ার মলিকিউলারিটি বা আণবিকতা 1। বোঝা গেল? সেজন্যই এটা SN1 বিক্রিয়া। তাহলে আরেকবার শর্টে বলে দিই, SN1 রিঅ্যাকশন আমরা আলোচনা করছি। SN1 নামটা শুনে আমরা বুঝতে পারছি এটা ইউনিমলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই বিক্রিয়াটা দুটো ধাপে সংঘটিত হয়। সেই দুটো ধাপ, প্রথম ধাপ, সেখানে কি দেখা যাচ্ছে, সেখানে অ্যালকিল হ্যালাইডের আমরা একটা বিক্রিয়া দেখছি। অ্যালকিল হ্যালাইডের হ্যালাইডটা বেরিয়ে যাচ্ছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। ফার্স্ট স্টেপ হচ্ছে এটা হচ্ছে স্লো স্টেপ, মানে প্রথম ধাপটা হচ্ছে ধীর গতি সম্পন্ন ধাপ, স্লো স্টেপ, এবং এটাই হচ্ছে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ বা রেট ডিটারমিনিং স্টেপ, RDS লিখে দিয়েছি। দ্বিতীয় ধাপে কি হচ্ছে, যে কার্বোক্যাটায়নটা প্রথম ধাপে তৈরি হয়েছিল সেখানে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছে। এক্ষেত্রে এই উদাহরণে আমরা OH- নিউক্লিওফাইল রয়েছে, তাই OH- এসে এখানে অ্যাটাক করছে এবং ROH বা অ্যালকোহল উৎপন্ন হচ্ছে, এবং এই যে দ্বিতীয় ধাপ, এটা ফার্স্ট স্টেপ। সুতরাং এই দুটো ধাপে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে। এবার বিক্রিয়ার হার প্রথম ধাপের উপর নির্ভর করছে। প্রথম ধাপে RBr থেকে R+ তৈরি হচ্ছে, লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে। এটাই যেহেতু স্লো স্টেপ, এটাই যেহেতু রেট ডিটারমিনিং স্টেপ, তাহলে বিক্রিয়ার হার শুধুমাত্র সাবস্ট্রেট অর্থাৎ অ্যালকিল ব্রোমাইডের গাঢ়ত্বের উপর নির্ভর করে। সেই জন্য বিক্রিয়ার হার সমান K × RBr। শুধুমাত্র একটা পদার্থ সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপর বিক্রিয়ার হার নির্ভর করে, সেজন্য এই বিক্রিয়ার আণবিকতা বা মলিকিউলারিটি 1, তাই এটাকে বলা হয় SN1 বা ইউনিমলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবার আমরা আরেকটা উদাহরণ দেখে নেব। একটু আগে আমরা RBr দিয়ে দেখেছি, আর একটা অ্যালকিল গ্রুপ। এখানে আমরা টারসিয়ারি বিউটাইল অ্যালকিল গ্রুপ আর এর জায়গায় টারসিয়ারি বিউটাইল গ্রুপ বসাবো, তারপরে রিঅ্যাকশনটা কি রকম হয় সেটা একটু দেখে নেব। দেখো CH3 Br প্লাস KOH, এখান থেকে SN1 রিঅ্যাকশন হচ্ছে, তৈরি হচ্ছে CH3OH প্লাস KBr। জাস্ট আগের যা যা ব্যাখ্যা করেছি সেম জিনিস এখানে হচ্ছে, শুধু আর এর জায়গায় আমরা টারসিয়ারি বিউটাইল গ্রুপটা নিয়েছি। মেকানিজমটা দেখো, স্টেপ 1 এ কি হচ্ছে, ফার্স্ট স্টেপ লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্লো স্টেপ, Br- ব্রোমাইড আয়ন বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্লো স্টেপ, অর্থাৎ এটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে কি তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে, কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে, টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন। সেকেন্ড স্টেপে কি হচ্ছে, এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেখানে নিউক্লিওফাইল, এখানে KOH আছে, OH- নিউক্লিওফাইল OH- এসে অ্যাটাক করছে। এই স্টেপটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে এর ফলে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। তাহলে এই হচ্ছে রিঅ্যাকশন মেকানিজম। তাহলে এখান থেকে দেখো বিক্রিয়া হার বা R, রেট অফ দ্য রিঅ্যাকশন। দেখো ফার্স্ট স্টেপটাই রয়েছে স্লো স্টেপ, ধীর গতি সম্পন্ন ধাপ, এটাই রেট ডিটারমিনিং স্টেপ, বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। এই ধাপটা কিসের উপর নির্ভর করছে, শুধুমাত্র এই সাবস্ট্রেটটার উপর। তাহলে রেট
R equals to K into CH3 whole 3 Br। যেহেতু শুধুমাত্র সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপর বিক্রিয়ার হার নির্ভর করছে, সেজন্য এই বিক্রিয়ার আণবিকতা বা মলিকিউলারিটি 1 আর এটা SN1 রিঅ্যাকশন। এটা ইউনিমলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখানে অবশ্যই প্রতিস্থাপন হচ্ছে। কি প্রতিস্থাপিত হচ্ছে? ব্রোমিন OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করছে। কি নিউক্লিওফাইল? OH মাইনাস এখানে নিউক্লিওফাইল। আর এখানে এই বিক্রিয়ার হার এই স্টেপটার উপর নির্ভর করছে, এটাই স্লো স্টেপ। এই বিক্রিয়ার হার শুধুমাত্র সাবস্ট্রেটের গাঢ়তার উপর নির্ভর করে, সেজন্য এর আণবিকতা 1 বা এর মলিকিউলারিটি 1, তাই এটা একটা SN1 রিঅ্যাকশন। এবার দেখো আমরা যে উদাহরণটা দেখলাম সেখানে দেখলাম যে টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড কার্বন পরমাণুর সঙ্গে 3টে মিথাইল গ্রুপ আর একটা ব্রোমিন যুক্ত রয়েছে এবং সেখানে SN1 রিঅ্যাকশনের মাধ্যমে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি হচ্ছে। এবারে কার্বন পরমাণুর সঙ্গে যদি 4টে ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকে তাহলে সেই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন। কাইরাল কার্বন বলতে কি বোঝায়? অপ্রতিসম অণু বলতে কি বোঝায়? রেসিমিক মিক্সচার বলতে কি বোঝায়? এই জিনিসগুলোর উপরে আমার ভিডিও করা আছে, অপটিক্যাল আইসোমারিজমের উপর ভিডিও রয়েছে। এছাড়া SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে স্টিরিওকেমিস্ট্রি কি হয় সেটার উপরেও আমি নতুন ভিডিও দেব। এখানে যেহেতু আজকে আমি SN1টা বলছি তাই শর্টে বলে রাখছি যে যদি অ্যালকিল হ্যালাইডটা কাইরাল হয় বা অপ্রতিসম অণু হয় তাহলে সেক্ষেত্রে রেসিমিক মিক্সচার পাওয়া যায়। যেমন দেখো এটা একটা অ্যালকিল হ্যালাইড, আমি এইভাবে ABD দিয়ে দেখাচ্ছি আর একটা X, অর্থাৎ কার্বনটার সঙ্গে 4টে ডিফারেন্ট অ্যাটম বা গ্রুপ যুক্ত রয়েছে। এই কার্বনটা তাহলে কাইরাল কার্বন এবং এই মলিকিউলটাতে একটাই কার্বন রয়েছে এবং সামগ্রিকভাবে মলিকিউলটা হচ্ছে অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক অণু। অ্যালকিল হ্যালাইডটা যদি অপ্রতিসম হয় তাহলে এর SN1 মেকানিজমের ফলে রেসিমিক মিক্সচার পাওয়া যায়। রেসিমিক মিক্সচার পাওয়া যায়। এর ডিটেইলসটা স্টিরিওকেমিস্ট্রি অফ SN1 যে ভিডিওটা করা হবে সেখানে বলা হবে। এবারে দেখো SN1 রিঅ্যাকশন মেকানিজম কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো বিক্রিয়াটার মেকানিজমে আমরা কি দেখলাম যে দুটো ধাপে বিক্রিয়াটা সংঘটিত হয়। প্রথম ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হয়, তার মানে SN1 বিক্রিয়া কার্বোক্যাটায়ন ফর্মেশনের মাধ্যমে সংঘটিত হয়। অর্থাৎ SN1 রিঅ্যাকশন মেকানিজমের ক্ষেত্রে কার্বোক্যাটায়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং লাস্ট ক্লাসে আমরা ইন্টারমিডিয়েট নিয়ে আলোচনা করেছিলাম। কার্বোক্যাটায়ন হচ্ছে একটা ইন্টারমিডিয়েট, সেই ইন্টারমিডিয়েটের স্টেবিলিটি কিরকম হয় সেগুলো আগের ক্লাসে আলোচনা করেছি। এবার দেখো SN1 এর ক্ষেত্রে তাহলে কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে এবং কার্বোক্যাটায়নের ক্ষেত্রে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবথেকে বেশি স্টেবল হয় এবং কার্বোক্যাটায়নগুলোর স্টেবিলিটি অর্ডার 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি, গ্রেটার দেন মিথাইল কার্বোক্যাটায়ন CH3+। দেখো যখন আমরা অ্যালকিল হ্যালাইডগুলোর SN1 রিঅ্যাকশন ঘটাবো, যদি আমরা মিথাইল হ্যালাইড নিই তাহলে এই হ্যালাইড আয়নটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাওয়ার পর CH3+ এই কার্বোক্যাটায়নটা পাওয়া যাবে। একইভাবে যখন টারসিয়ারি বিউটাইল হ্যালাইড নেওয়া হবে তখন এই হ্যালাইড আয়নটা বেরিয়ে যাওয়ার পর এখানে টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ যার মাথায় পজিটিভ চার্জ রয়েছে সেই কার্বনটা 3টে কার্বনের সঙ্গে যুক্ত, এখানে 3টে মিথাইল গ্রুপ রয়েছে, সুতরাং এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এইভাবে R3CX, R2CHX, RCH2X এবং CH3X, এই যে অ্যালকিল হ্যালাইডগুলো লিখেছি এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড এবং এটা মিথাইল হ্যালাইড। এই হ্যালাইডগুলোর ক্ষেত্রে এই কার্বোক্যাটায়নগুলো ফর্ম হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন। এবং যেহেতু কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার এইটা
3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন CH3+, সেজন্য এই অ্যালকিল হ্যালাইডগুলোর ক্ষেত্রে SN1 মেকানিজমের সম্ভাব্যতার ক্রম হচ্ছে এটা, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে গেলে SN1 মেকানিজমের সম্ভাব্যতা কমে যায় এবং ডান দিক থেকে যদি বাঁ দিকে আসা হয় তাহলে SN1 রিঅ্যাকশন মেকানিজমের সম্ভাব্যতা প্রবাবিলিটি বৃদ্ধি পায়, এটা কমে যায়। SN1 মেকানিজমের প্রবাবিলিটিটা কমে যায় যত 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি মিথাইল হ্যালাইড এই দিকে যাচ্ছে তত SN1 হওয়ার প্রবাবিলিটি কমে যাচ্ছে, আর যত 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের দিকে আসছে ডান দিক থেকে বাঁ দিকে তত SN1 মেকানিজমের প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে। তার মানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর SN1 মেকানিজম ডিপেন্ড করছে। যে ক্ষেত্রে কার্বোক্যাটায়ন বেশি স্টেবল সেই ক্ষেত্রে SN1 মেকানিজমের প্রবাবিলিটি বেশি হয়। যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবথেকে বেশি স্টেবল সেজন্য 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে SN1 মেকানিজম ঘটে। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে যে SN1 মেকানিজম কার্বোক্যাটায়ন ফর্মেশনের মাধ্যমে সংঘটিত হয় এবং কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর এই মেকানিজম ডিপেন্ড করছে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবথেকে বেশি স্টেবল হওয়ার জন্য 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে SN1 মেকানিজম সবথেকে ভালো হয়, SN1 মেকানিজমের প্রবাবিলিটি সবথেকে বেশি, এবং মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে SN1 মেকানিজমের প্রবাবিলিটি সবথেকে কম। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখানে দেখে নেব, উইক নিউক্লিওফাইল, দুর্বল নিউক্লিওফাইল এবং পোলার প্রোটিক সলভেন্ট SN1 মেকানিজমের পক্ষে সহায়ক হয়। তাহলে আমরা কি দেখছি, উইক নিউক্লিওফাইল এবং পোলার প্রোটিক সলভেন্ট যেমন জল, ইথানল, মিথানল এই ধরনের দ্রাবক SN1 মেকানিজমের ক্ষেত্রে খুব সহায়ক হয়। কারণ এই সমস্ত সলভেন্টগুলো দেখো SN1 এর ক্ষেত্রে তো কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে, কার্বোক্যাটায়ন যদি আলোচনা করেছি ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কার্বোক্যাটায়নে কার্বনের মাথায় পজিটিভ চার্জ থাকে, তার সাথে 3টে অ্যাটম বা গ্রুপ যুক্ত থাকে, স্ট্রাকচারটা ট্রাইগোনাল প্ল্যানার হয়, একটা প্লেনে থাকে এবং ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে সেই প্লেনের সাথে লম্বভাবে। এবারে ওই যে ভ্যাকেন্ট পি অরবিটাল ফাঁকা পি কক্ষক থাকে সেখানে এই যে পোলার প্রোটিক সলভেন্ট রয়েছে সেই পোলার প্রোটিক সলভেন্ট ইলেকট্রন পেয়ার ডোনেট করে, তার ফলে সেই কার্বোক্যাটায়নটা স্থিতিশীলতা লাভ করে। কারণ পোলার প্রোটিক সলভেন্টগুলোর উদাহরণ যদি দেখো H2O, ROH, এখানে দেখো লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, তাহলে কি হয় ওই কার্বোক্যাটায়নের ভ্যাকেন্ট পি অরবিটালে এরা লোন পেয়ার অফ ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করার মাধ্যমে কার্বোক্যাটায়নটা স্থিতিশীলতা লাভ করে। এবং এক্ষেত্রে যে হ্যালাইড আয়নটা তৈরি হচ্ছে সেটাও পোলার প্রোটিক সলভেন্টের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে স্টেবিলিটি লাভ করে। সেই জন্য পোলার প্রোটিক সলভেন্ট SN1 রিঅ্যাকশনের পক্ষে ভীষণ সহায়ক হয়। তাহলে আজকের ক্লাসে আমরা SN1 রিঅ্যাকশন নিয়ে আলোচনা করলাম। তার আগে যে বিভিন্ন বিক্রিয়াগুলো আমরা পড়বো এর পরের ক্লাসগুলোতে সেগুলো বলেছি এবং মেনলি আমরা SN1 রিঅ্যাকশন নিয়ে আলোচনা করেছি। SN1 ইউনিমলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা দুটো ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপে লিভিং গ্রুপ বেরিয়ে যায় এবং কার্বোক্যাটায়ন তৈরি হয়, দ্বিতীয় ধাপে কার্বোক্যাটায়নের নিউক্লিওফাইল অ্যাটাক করে এবং প্রোডাক্ট পাওয়া যায়। এই দুটো ধাপের মধ্যে প্রথম ধাপটাই হচ্ছে স্লো স্টেপ এবং ওটাই বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, অর্থাৎ সমগ্র বিক্রিয়ার হার ওই সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপর নির্ভর করে। সেজন্য এই বিক্রিয়ার মলিকিউলারিটি বা আণবিকতা 1, সেজন্য আমরা লিখছি SN1 ইউনিমলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবং এই বিক্রিয়াটা কার্বোক্যাটায়ন ফর্মেশনের মাধ্যমে হয় বলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর বিক্রিয়াটা নির্ভর করছে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবথেকে বেশি স্টেবল হয়, সেজন্য 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে SN1 বিক্রিয়া খুব ভালো হয় এবং মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সবথেকে কম, সেজন্য মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে SN1 মেকানিজমের প্রবাবিলিটি সবথেকে কম হয়। এবং এই বিক্রিয়াটার জন্য উইক নিউক্লিওফাইল আর পোলার প্রোটিক সলভেন্ট খুব ভালো সহায়ক হয়। এবং SN1 এর যে স্টিরিওকেমিস্ট্রি সেক্ষেত্রে আমরা বলেছি যে যদি অ্যালকিল হ্যালাইডটা অপ্রতিসম হয় তাহলে রেসিমিক মিক্সচার পাওয়া যায়।
এর যে ডিটেলসটা সেটা আমরা SN1 এর স্টিরিও কেমিস্ট্রির উপর যে ভিডিও হবে সেটাতে আলোচনা করব, যেটা তোমরাও দেখে নিতে পারো যারা ক্লাস 11 এ রয়েছে, এবং ক্লাস 12 এ এটা রয়েছে, ক্লাস 12 এর স্টুডেন্টসরাও এটা দেখে নেবে। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা SN2 রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব।